সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি অর্থাৎ চোখ, সেই সাথে আমাদের মেরুদণ্ডের নানা জটিলতা নিয়ে আলাপ করব। এই বিষয়ে আলাপ করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান খান, বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগ, শহীদ সরোয়ার্দ মেডিকেল কলেজ ও হাসপাতাল। একই সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুল হক, ভাইস প্রিন্সিপাল, মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। অধ্যাপক নুরুজ্জামান খান, আপনার কাছে জানতে চাই, এই হঠাৎ করে যে আমাদের মধ্যে শোনা যায় অনেকে হাত পা অবশ হয়ে যাচ্ছে, একটু ব্যথা করছে, এই ধরনের সমস্যার পিছনে মূল কারণ কি? নানাবিধ কারণে কিন্তু এরকম হতে পারে। তো হঠাৎ করে হয়ে যাওয়ার একটা হতে পারে, যেরকম কারো যদি আঘাত লেগে যায়, কোনো আঘাত লাগে, সে কারণে হঠাৎ করে আঘাত লাগলো, সে কারণে হাত পায়ে ব্যথা হতে পারে। তারপর বিভিন্ন ধরনের মেরুদণ্ডের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য হতে পারে, যেমন ঘাড়ের যদি কোনো সমস্যা হয়, সে কারণে ওখান থেকে যে নার্ভটা হাতে চলে আসে, সে হাত বরাবর ব্যথাটা চলে আসে। আবার কোমরে যদি কোনো সমস্যা হয় মেরুদণ্ডের, তাহলে দেখা যাচ্ছে ওখান থেকে নার্ভগুলো যেহেতু পায়ে আসে, সেহেতু পায়ে ব্যথাগুলো চলে আসতে পারে। তো এই ব্যথার সঙ্গে আপনার অবাস লাগা, ঝিঝি লাগা, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। এমনকি তার হাত বা পায়ের অবশ হয়ে যাওয়া বা শক্তি কমে যাওয়া বা প্যারালাইসিস, এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু হতে পারে। তবে সেগুলো শুধুমাত্র যে মেরুদণ্ডের এই যে ডিস্কের সমস্যা বলি আমরা কমনলি যেটা হয়, সেগুলোর জন্য হতে পারে, বা মেরুদণ্ডের বিভিন্ন ধরনের ডিজেনারেশন জনিত কারণে প্রবলেম হতে পারে, অথবা বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, যেমন ভাইরাল কোনো অ্যাটাকের জন্য এরকম হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই প্যারালাইসিস হয়ে যাওয়া, যে পায়ে, হাতের বা পায়ের হঠাৎ করে যদি হয়, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের মেডিকেল ডিজিজ যেগুলো আছে, যে ট্রান্সভার্স মাইলাইটিস, গুলেনবারি সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, এই জাতীয় প্রবলেমের জন্য কিন্তু হঠাৎ করে দেখা যায় হাত পা অবশ হয়ে যায় বা প্যারালাইসিস হয়ে যেতে পারে। সুতরাং দেখা যাচ্ছে নানাবিধ কারণে কিন্তু আমাদের এই হাত বা পায়ের ব্যথা হওয়া, অবশ হয়ে যাওয়া, এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। এমন যদি কারোর হয়ে থাকে, তো তৎক্ষণাৎ আসলে তার কি করা উচিত? যে কোনো রোগীর যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, তৎক্ষণাৎ যেটা করা উচিত, অবশ্যই তাকে ডাক্তার, মানে রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হতে হবে। এবং সেক্ষেত্রে ডেফিনেটলি যারা স্পাইন নিয়ে কাজ করে, যেমন আমরা নিউরোসার্জন বা কিছু কিছু স্পাইন সার্জন আছে, তারাও কাজ করে মেরুদণ্ড নিয়ে, অবশ্যই এরকম বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অধ্যাপক সাইদুল হক, আপনার কাছে জানতে চাই যে আসলে চোখের কি কি রোগ নিয়ে রোগীরা বেশি আপনাদের কাছে আসে? চোখে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসে। তবে এখন যারা পড়াশোনায় অবস্থা, ইয়াং জেনারেশন যেটা, এটা বেশি আসে হেডেক, মাথা ব্যথা। আচ্ছা। আর এটা হলো চোখ চুলকায়, শুষ্কতার জন্য যেটা হয়। কারণ এখন তো ম্যাক্সিমামই থাকে এই স্ক্রিনে অথবা মোবাইলে। এই যে সারাদিন স্ক্রিনে থাকে, আবার এই যারা ছাত্র, যারা বিশেষ করে, এরা কিন্তু বেশিরভাগ রাত জাগে। বয়স্ক যারা অফিসে চাকরি টাকরি করে, এদের একটা তাড়া থাকে যে সকালে উঠতে হবে। কিন্তু যারা ইউনিভার্সিটি লেভেলে যারা, এরা কিন্তু সবাই রাত জাগে। তো এই যে সারাদিন মোবাইলে থাকে, স্ক্রিনে থাকে, আর এখন তো সিলেবাসগুলো এমনভাবে যাচ্ছে, সবগুলো অনলাইনে যাচ্ছে ম্যাক্সিমাম পোর্শন। আবার আগে যেরকম আমরা একটা সার্চ দিলে একটা ডেস্কটপে সার্চ দিতাম, এখন তো মোবাইলে সার্চ দেয়। পড়াশোনা কিন্তু অনেকটাই মোবাইলে চলে আসছে, তাহলে স্ক্রিনে কিন্তু অনেকক্ষণ থাকে এরা, একদম তাই, আওয়ার্স টুগেদার চলতেছে। তো বয়স্ক যারা, তাদের একটা রেস্ট্রিকশনে আসে যে অনেকক্ষণ যদি স্ক্রিনে থাকে, তারা কিন্তু এফোর্ট দিতে পারে না, রিটায়ার করে যায়, যার পারে না, মাথা ঝিমঝিম করবে, একটা অস্বস্তি ফিল করে। কিন্তু ইয়াং যারা, তারা তো বদার করে না, তারা চালাচ্ছে। তো দেখা যায় যে এদেরই একটা অংশ ওই চোখ জ্বালা পোড়া, তারপরে চোখ ব্যথা, চোখ একটু লালচে ভাব, কাটা কাটা লাগে, এরকম একটা কমপ্লেন করে। এরপরে ধাপে দেখা যায় যে মাথা ব্যথা। তো আপনাদের কাছে এই রোগীরা আসলে প্রথমে আপনারা আসলে তাদেরকে কি অ্যাডভাইস করেন? আমরা তো ওই তার এক্সপ্রেশনই বুঝি। প্রথমে বলি যে মোবাইলে কতক্ষণ থাকে, রাতে কখন ঘুমায়। তো বলছে না, বেশিক্ষণ না। তো পাশে মা থাকে, বলছে না, রাত জাগে। আমি তুমি কটায় ঘুমাও? বলছে ঠিক নেই মানে কটা? কোনোদিন 1টা 2টা 3টা। তো 1টা 2টা 3টা তারা বলতে, সেটা রাত জাগার মধ্যে পড়ে না, বেশি না। তো এই হচ্ছে তাদের রুটিন। এখন আমরা যেটা বলি যে একটু মেডিকেশন দেই,
একটু মানে একটু আর্টিফিশিয়াল টিয়ার যেটা আমরা এটা দিতে বলি। তো স্ক্রিনে যদি আপনি আধা ঘন্টার বেশি থাকেন তাহলেই চোখে এক ধরনের একটা স্ট্রেসে পড়ে। আচ্ছা। আমরা বলি যে গ্যাপ দেওয়া করার জন্য। আরেকটা উপদেশ দিই যে দিনের প্রথম ভাগে যদি বেশিরভাগ কাজটা করা যায়, শেষের ভাগে যদি স্ক্রিনের এটা লোডটা কম নেওয়া হয় তাহলে তার জন্য একটু, কারণ যখন অ্যাডজাস্টেড থাকবে তখন কিন্তু স্ক্রিনের ইফেক্টটা বেশি হবে। আরেকটা যেটা বলি বাচ্চাদেরকে, মায়েদেরকে বলি যে আপনারা সন্ধ্যার পরে রেস্ট্রিক্ট করে দেন। জি একদম রেস্ট্রিক্ট করলে, নিষেধ করলে মানবে না। জি জি। তাহলে আপনারা দিনের বেলা অ্যালাউ করেন, আচ্ছা সন্ধ্যার পরে আপনারা রেস্ট্রিক্ট করে দেন যে না, সন্ধ্যার পরে দেওয়া যাবে না। আচ্ছা, চমৎকার একটা উপদেশ। হ্যাঁ। আরেকটা হলো যে যারা একটু ওই যে রাত জাগে, মা কখন ঘুমাচ্ছে খেয়াল রাখে, তারপরে আবার অন করে, সেটাই। মোবাইলটা ছাড়াই রাখেন। রাত্রে তো তার এমন ইমার্জেন্সি কোনো শিডিউল নাই যে তার সাথে মোবাইল থাকতে হবে, জি জি। তার মোবাইলটা অন্য জায়গায় রাখতে বলেন, আপনার কাছে রাখতে বলেন। তো এইভাবে একটা রেস্ট্রিকশন দেওয়া যায়। আর একটা যেটা আমরা বলি যে একটু শারীরিক পরিশ্রম যদি করে, পানি একটু বেশি বেশি খায়, একটু সবজি জাতীয় খাবারে যদি একটু অভ্যস্ত করানো যায়, এইভাবে যদি তার একটা লিভিং স্টাইলে যদি একটা পরিবর্তন আনা যায় তাহলে হয়তো কিছুটা এই ঝামেলা থেকে সে মুক্ত নিজেকে হবে। মুক্তি দেন। দর্শক, আমরা জানতে পারলাম যে আসলে মোবাইল এর মধ্যে আসলে অনলাইন থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করা গেলেও লম্বা টাইম মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হয়, এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত। এই বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হব। নুরুজ্জামান স্যারের কাছে জানতে চাচ্ছি যে অনেক সময় যারা আসলে বসে থাকে, আমরা যারা যে অফিসে কাজ করছে, এখন প্রতিযোগিতার যুগ, বিশেষ করে ব্যাংকিং বা কর্পোরেট শাখায় লম্বা টাইম বসে থাকছে, এই বসে থাকার কারণে আসলে মেরুদণ্ডে কী কী ধরনের সমস্যা হতে পারে? নানাবিধ কারণে কিন্তু এই কোমর ব্যথা হয়। তার ভিতরে ওয়ান অফ দ্য মেজর কজ আপনি যেটা বললেন যে দীর্ঘ সময় বসে থাকা এবং বসার ভঙ্গিটা যদি সঠিক না হয় তাহলে তার ডেফিনেটলি আস্তে আস্তে করে তার কোমর ব্যথা তৈরি হয় এবং এটা স্থায়ী রূপ ধারণ করে। এটার একটা সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো আমাদের মেরুদণ্ডের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, নির্দিষ্ট স্ট্রাকচার গঠন আছে, একটা কার্ভেচারগুলো আছে। তো একটা মানুষ যদি দীর্ঘ সময় বসে থাকে তার মাসেলগুলো একটা নির্দিষ্ট স্টেজে স্ট্যাটিক হয়ে মানে শক্ত হয়ে, কোনো আমাদের প্রত্যেকটা ভঙ্গিটা আপনি জানেন যে কিছু মাসেল স্পাজম করে, কিছু মাসেল রিল্যাক্স করে আমাদের বিভিন্ন ভঙ্গিটা আমরা বা চলাফেরা সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি। তো একটা নির্দিষ্ট অবস্থায় যদি লম্বা একটা সময় একটা মানুষ বসে থাকে তাহলে দেখা যাচ্ছে তার কিছু মাসল দীর্ঘ সময় ধরে সে কন্ট্রাক্ট করে থাকে, কিছু মাসল দীর্ঘ সময় ধরে রিল্যাক্স হয়ে থাকে। ফলে দেখা যাচ্ছে যে মাসলগুলো কন্ট্রাক্ট করে থাকতে দীর্ঘ সময় সেগুলো ফ্যাটিক হয়ে যায় এবং সেখানে ব্যথা তৈরি হয়। এবং একইভাবে দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকার জন্য দেখা যাচ্ছে যে তার ওই স্পাইনের যে কার্ভেচারগুলো আছে সেই কার্ভেচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুটো কারণেই বেসিক্যালি আমাদের দেখা যায় যে দীর্ঘ সময় এইভাবে একই পজিশনে থাকার জন্য তার কোমর ব্যথা ডেভেলপ করে। এবং এটা থেকে যেটা হয় সেটা হলো পরবর্তীতে তার ডিজেনারেটিভ চেঞ্জ হয়। ডিজেনারেটিভ চেঞ্জ মানে তা দেখা যাচ্ছে যে মেরুদণ্ডের দুই হাড়ের মাঝে যে ডিস্ক থাকে সেই ডিস্কগুলো চেঞ্জ আসা শুরু করে এবং আলটিমেটলি ডিস্কটা ফেটে যায়। ফেটে ডিস্কের ভিতরের মাংসগুলো রয়েছে, আমরা বলি অ্যানুলাস এবং নিউক্লিয়াস, এই অ্যানুলাসটা ফেটে ভিতরে থেকে নিউক্লিয়াসটা বের হয়ে এসে ওখানে যে নার্ভ বা রগ আছে সেটাকে একটা প্রেশার তৈরি করে, যেটা যার জন্য আমাদের সায়াটিকা বা রগের ব্যথা, কোমর ব্যথা এই প্রবলেমগুলো বলে। এবং অসুখটাকে আমরা তখন বলি পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। অনেকে এটাকে বলে হাড় ক্ষয় হয়ে যাওয়া বা হাড় বৃদ্ধি হয়ে যাওয়া, হাড় এই জাতীয় বিভিন্ন রকম কথা বলে, কিন্তু বেসিক্যালি এটা ডিস্ক প্রোলাপস একটা সমস্যা এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা বড় সমস্যা। এবং এটারই সবচেয়ে আধুনিক যে চিকিৎসাটা আসছে সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। আগে যেটা অনেক বড় করে কাটা হতো, এখন আমরা ছোট্ট করে ছিদ্র করে 6 থেকে 10 মিলিমিটার মতো আমরা ছিদ্র করে এখন আমরা ছোট্ট একটা দূরবীন যন্ত্রের মতো একটা মেশিন ঢুকিয়ে দিয়ে আমরা ভিতর থেকে এই সমস্যাটা সমাধান করি। একই দিনে এটা অপারেশন করে বাসায় চলে যেতে পারে এবং দেখা যায় যে রুগী 2-3 সপ্তাহের ভিতরে তার স্বাভাবিক কাজকর্ম সব কিছু করতে পারে। যে অপারেশনটা আগে জিয়ে দিয়ে বা জেনারেল অ্যানেস্থেশিয়া পুরোপুরি অজ্ঞান করে করা হতো, সেটা এখন লোকাল অ্যানেস্থেশিয়া বা রিজনাল একটু ব্লক দিয়ে আমরা এই অপারেশনটা করতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে অনেক রুগী ভয় পায় অপারেশনে, সেগুলো থেকে আমরা এখন বেরোয় আসতে পারি, আমরা তাকে নিরাপদে এবং কোনো জটিলতাবিহীনভাবে তাদেরকে সুস্থ করতে পারি। তো এই অপারেশনের পর আবার কি এই রোগ ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে কিনা? পিত্তথলি যেরকম একটা থাকে বা অ্যাপেন্ডিক্স মানুষের একটা থাকে, ওটা কেটে ফেলে দিলে ওই রিলেটেড সব প্রবলেম চলে যায়। কিন্তু মানুষের স্পাইনে যেমন ধরেন যে 5টা কোমরের যদি বলি, কোমরের 5টা হাড়ের মাঝখানে 5টা ডিস্ক আছে। তো এবং এটা একবার যদি রাইট সাইড দিয়ে বের হয়ে আসে
লেফট সাইড দিয়ে আবারও বেরোয় আসতে পারে, বা অন্য ডিস্কেও হতে পারে। অতএব এটা ওই যেখানে এটা সমস্যা হয়েছে সেখানে আমরা সেই সময় সমাধান করে দিতে পারি, এইটা তখনকার জন্য পার্মানেন্ট সলিউশন। কিন্তু তার মানে এই না যে অন্য জায়গায় আবার হবে না। আর এটা তো একটা অর্গান না যে কেটে ফেলে দিলেন আর হবে না। মেরুদণ্ড হলো মানুষের স্ট্রাকচারাল মেইন অঙ্গ, যেটার উপরে মানুষ দাঁড়িয়ে থাকে। অতএব এখানে ওটা টোটালটা কেটে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি অধ্যাপক সাইদুল হক, আপনার কাছে জানতে চাই যে অনেকে দেখা যায় যে একটু নিউজ পেপার খুব কাছে নিয়ে পড়ছে, সে বুঝতে পারে না কেন পড়ছে আর কি। আবার অনেকে দেখা যায় টিভি স্ক্রিনের সামনে যে বসে দেখছে। তো এই ধরনের সমস্যা যাদের হয় তাদের আসলে কি ধরনের সতর্কতা আপনারা দিয়ে থাকেন? শিশুদের বেলায় এটা বেশি হয়, যে ওই ড্রয়িং রুমে হয়তো বাবা মা গল্প করছে, এগুলো শিশু আস্তে আস্তে যায় টিভির সামনে চলে যাচ্ছে এবং পড়ছেও কাছে নিয়ে। আবার অনেক ছেলে মেয়ে যারা আছে তারা অনেক কাছে থেকে দেখে। জি জি। তো এটা হলো যে মায়োপিয়া বলি আমরা, তার দূরে দেখতে সমস্যা হয়। তো এটা সাধারণত ওই শিশুদের বেলায় বেশি শুরু হয়। তো বা মায়োপিয়া বা দূরদৃষ্টি যেটা সমস্যা হয়, এটা আমাদের দেশে এটা বেশি, শিশুদের বেলা এটা বেশি। দুইভাবে আমরা পাই মেনলি। শিশুরা তো সরাসরি অ্যাক্সেস করতে পারে না, তো প্যারেন্টরা যদি দেখে যে ওরকম টিভির সামনে চলে যাচ্ছে, কিছুদিন হয়তো ধমক দিল, তারা মনে করে যে আরও মনোযোগ দেওয়ার জন্য বোধহয় কাছে চলে যায়। জি জি জি। কিন্তু একটা সময় তারা একটু খেয়াল করে যে না দেখি, তো আমরা বুঝতে পারি যে তার সমস্যা। আবার স্কুলে যায়, সেখানে কিন্তু সে ওই যে বোর্ডে লেখা যেটা, সে নিজে বোর্ডে না দেখে তার পাশে যে ফ্রেন্ড আছে তার লেখা দেখে নোট করতেছে। আচ্ছা। এরকমভাবে তখন টিচাররা মার্ক করে, আচ্ছা। টিচাররা বুঝতে পারে যে ওর প্রবলেম আছে। জি জি। এই দুইটা সোর্স হলো কমন, যে আমরা বুঝতে পারি যে এরা কম দেখে। তখন আমরা ওই রিফ্লেকশন করে দেখি যে তার চশমা লাগে, তখন আমরা ওই চশমার প্রেসক্রাইব করে দিই। আর এখানে প্রিভেনশনের তেমন কিছু নাই, কারণ এখন যেটা বলে সেটা হলো যে খেলাধুলা, আউটডোরে খেলাধুলাটা না থাকাটা একটা কারণ। আর একটা কারণ হলো যে বয়সের আগেই ওরা ওই কাছে চলে যাচ্ছে দেখাটা, দৃষ্টিটা তারা কাছে, এটাকে আমরা বলি অ্যাকোমোডেশন বলি। তো অ্যাকোমোডেশন অ্যাক্সেসটা বেশি হয়। একটা হয় যেহেতু এখন মোবাইল আসছে, যেহেতু সবগুলা ফ্যামিলি ছোট ছোট, এখন টেক কেয়ার করার মতো লোক নাই, তখন মা বাবা যেটা করে আর কি, যে তাকে এঙ্গেজ করে দেওয়ার জন্যে তার হাতে কিন্তু একটা ট্যাব ধরায় দিচ্ছে বা একটা খেলনা জাতীয়, অথবা মোবাইলটাই সরাসরি দিয়ে দিচ্ছে। তো সে ওই ক্লোজ এতে পড়ে গেল। আরেকটা কাজ আমরা করি কিন্তু, ওই যে খুব ছোটো থাকতেই তাকে ড্রয়িং ধরায় দিচ্ছি। ল্যাপটপে যখন কাজ করবে তখন এটা তার পজিশনের ব্যাপার আছে, একটা আই কন্ট্যাক্টের ব্যাপার আছে। কিন্তু আমরা ওখানে বাচ্চাদেরকে কী করছি, ফ্লোরে বসায় দিলাম, ওখানে সে উপর হয়ে তার যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সে কিন্তু সে মেনটেন করতেছে না। আমরা কিন্তু তার ওইভাবে সঠিক একটা বসানোর যে ব্যবস্থা, একটা ডেস্ক, এটা কিন্তু আমরা নিজেরাও জানি না, স্বাভাবিকভাবেই তাদেরকে কি শেখাবো, যে জন্য আমরা কিন্তু তাদেরকে ভালো করতে যায় তাকে কিন্তু একটা স্ট্রেসের মধ্যে ঢুকাই দিচ্ছি। এই স্ট্রেসটা তার খুব ক্ষতি করে। আর একটা যেটা মেইন ফ্যাক্টর, সেটা হলো পারিবারিকভাবে আসে, এটা তো আর ইন্টারফেয়ার করার তেমন কিছু থাকে না। তো ওই দুইটা পরিবেশগত যে ফ্যাক্টর, ওটা যদি আমরা পারতাম, যে আউটডোর অ্যাক্টিভিটি যেটা খেলাধুলা যেটা, এইটা লাগবে। আর ওই যে অ্যাকোমোডেশনে যেটা কাছে, এটাকে মিনিমাইজ করতে হবে। এই দুইটা জায়গায় দূরে থেকে তারা দেখতে পারে, এটা তাহলে কিছুটা হয়তো আমরা সেফ হব। বড়দের মধ্যে আবার দেখা যায় যে ছানির একটা বিষয়, চোখে ছানি পড়ছে, আরেকটা রোগের নামও শোনা যায়, গ্লুকোমা। এই দুইটি রোগ নিয়ে যদি কিছু বলতেন। গ্লুকোমাটা হলো অনেকটা উচ্চ রক্তচাপ, যেরকম চোখের ভিতরেও কিন্তু একটা চাপ আছে। যে কোনো একটা ক্যাভিটি যদি ওয়াল দিয়ে ঘেরা থাকে, ভিতরে যে তরল থাকবে ওটা কিন্তু একটা প্রেসার দিবে। আচ্ছা। তো রক্তনালী ভিতরে যে তরল আছে, ব্লাড ফ্লুইডটা আছে, ও প্রেসার দেয়। সিমিলার চোখটা তো একটা বলের মতো, তো ভিতরে তো লিকুইড আছে, সে তখন এই প্রেসার দেয়। এটা করলে আমরা ইন্ট্রাওকুলার প্রেসার। আচ্ছা। তো এই প্রেসারটা নর্মাল রেঞ্জ হলো আমরা 21 একটা অ্যাপ্রক্সিমেট ধরি। তো তার বেশি যদি হয়, তখন যেটা হয় যে চোখের যে নার্ভ, এই নার্ভের উপরে একটা প্রেসার পড়ে, নার্ভের নিউট্রিশন হ্যাম্পার হয়, যার ফলে আস্তে আস্তে নার্ভটা শুকায় যায়। আচ্ছা। এবং এটা খুব স্লো প্রসেস। এবং সাধারণত 40-এর পরে যা এটা আসে। তো একটা গ্র্যাজুয়ালি যখন আস্তে আস্তে প্রেসারটা বাড়ে, এটা তারপরে আস্তে আস্তে নার্ভ ক্ষয় হয়। তো
এটা পেশেন্ট বুঝতে পারে অনেক পরে, অন্তত 40 ভাগ ক্ষত হয়ে গেলে তখন পেশেন্ট বুঝতে পারে যে তার দেখার সমস্যা, আচ্ছা কিন্তু এটা ব্যথা বা অন্য কিছু এগুলো তার থাকে না। যে জন্য এই গ্লোকোমাটা পেশেন্ট নিজে থেকে ডিটেক্ট করতে পারে না, এটা চিকিৎসকদেরকে করতে হয়। আচ্ছা 40-এর পরে যারা আসে তারা আমরা যেটা রুটিনলি করি, তার চোখের প্রেশারটা একটু দেখি, ভিতরে ওই যে নার্ভের যে স্ট্যাটাসটা ওটা কিন্তু দেখা যায় আমাদের অপথলমোস্কোপি করলে অথবা ফান্ডাস ফটোগ্রাফ করলে আমরা ওটা দেখতে পারি, আগেই বোঝা যায়। বোঝা যায়। অথবা নার্ভটাকে আমরা অ্যানালাইজ করতে পারি, ওসিটি বলে। আচ্ছা আবার একটা ফিল্ড অ্যানালাইসিস বলে, সেটা যদি এগুলো কতগুলো ডিভাইস আছে, তো আমরা রুটিনলি যেটা করি প্রেশারটা দেখি, নার্ভটা দেখি, যদি সাসপেক্ট মনে হয় তখন আমরা ফিল্ড অ্যানালাইসিসগুলো করি বা নার্ভ অ্যানালাইসিস করি, সেইভাবে আমরা এটা শনাক্ত করি। তার মানে তাকে পরীক্ষা করে শনাক্ত করবে, এটা হলো স্ক্রিনিং। স্ক্রিনিং ছাড়া এই গ্লোকোমাটা শনাক্ত হবে একদম লেট স্টেজে, তখন অলমোস্ট ব্লাইন্ড। ওহো এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস সাইলেন্ট। আর একটা গ্লোকোমা আছে সেটা সাডেন প্রেশারাইজ করে, এটা অনেকটা অ্যাকিউট অ্যাটাকের মতো, এবং চোখ লাল হয়ে প্রচণ্ড ব্যথা হবে এবং অলমোস্ট 1-2 ঘন্টার মধ্যে দেখা যাবে যে তার সমস্ত কিছু অন্ধকার। ওহো এই ভ্যারাইটিটা হলো আমরা অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা হয়ে ব্লাইন্ড হয়ে যায়, আচ্ছা একদম মানে হয়তো কয়েকদিনের মধ্যে হয়ে যায়। আচ্ছা এই ভ্যারাইটিটা যেহেতু পেইন আসে, লাল হয়, সাথে সাথে রিপোর্ট করে, আচ্ছা। কিন্তু ওই সাইলেন্ট যেটা ওই গ্লুকোমাটা রিপোর্ট করে না। ও, তবে দুইটারই ফেট হলো আপনি এনি হাও আমাদেরকে চোখের প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা তো কন্ট্রোলে রাখার জন্য আমাদের ড্রপ প্রিপারেশন আছে, আচ্ছা। মেডিকেশন আছে, বিভিন্ন ধরনের ড্রপ আমরা ইউজ করতে পারি। আরেকটা হলো এটা সার্জারিও আছে, আচ্ছা এটাকে টেবিকুলেক্টিং বলে, জি জি লেজার অ্যাপ্লিকেশনও আছে। আচ্ছা তো অনেক চিকিৎসার চিকিৎসাই রয়েছে। সাইডটা আমরা কমফোর্টেবল, কিন্তু ডিটেকশন সাইডটা হলো চ্যালেঞ্জিং। যেহেতু সাইলেন্ট গ্লোকোমাতে পেশেন্ট নিজে থেকে কোনো আজ করতে পারে না, সেই জন্য এটা একটা ঝামেলা পড়ে যায়। জি তো এটা আমরা এখন বলি যে স্ক্রিনিং করাইতে হবে রেগুলার। যখন আচ্ছা, অন্য কোনো কারণে সে চোখ দেখাইতে আসে, আমরা ওই দুইটা জিনিস দেখে দিই। আর যদি আচ্ছা। ফ্যামিলিতে তার হিস্ট্রি থাকে, যে বাবা মার ছিল বা আগের কেউ ছিল, তাহলে এটা ম্যান্ডেটরি যে সে এই পরীক্ষাটা বা স্ক্রিনিংটা করাবে। আচ্ছা। তাহলে হয়তো আমরা আর্লি শনাক্ত করতে পারলে তার ভিশনটা অনেক বছর যাবত প্রিজার্ভ করা ভালো সম্ভব। থাকতে পারবে। জি, নুরুজ্জামান স্যারের কাছে জানতে চাচ্ছি যে আমাদের অভ্যাসজনিত কারণে যে আমাদের মেরুদণ্ডের সমস্যাটি হচ্ছে, এটাকে প্রতিরোধ করার জন্য আসলে শুরু থেকে আমাদের কেমন জীবন আদর্শ চালানো উচিত? বেসিক্যালি অভ্যাসগত কারণে যেটা আপনি বললেন সেটা হলো যে আমাদের পশ্চার রিলেটেড আমরা বলি, যেটাকে বলি ব্যাড পশ্চার আমাদের মেরুদণ্ডের সমস্যার জন্য বা কোমর ব্যথা ঘাড় ব্যথার জন্য অন্যতম একটা কারণ। তো এই ব্যাড পশ্চারটাকে অ্যাভয়েড করতে হবে, সেই জন্য সচেতনতা সবচেয়ে বড় বিষয়। এর ভিতরে যে এরকম আছে যে আমাদের যে জবগুলো আছে সেই জবগুলো, যেমন একজন ব্যাংকে জব করে, সে দেখা যাচ্ছে ডেস্কে বসে আছে, তো তাকে 12 ঘন্টা বা 8 ঘন্টা কন্টিনিউয়াস সে 8 ঘন্টাও ডেস্কে বসে আছে। তো এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। সে 2 ঘন্টা বসলো, উঠে দাঁড়ালো, অনেক সময় কিছু সময় বসে কাজ করা যায়, কিছু সময় দাঁড়িয়ে কাজ করা যায়, বা একটু হাঁটলো বা একটু ব্রেক দিল, এই জাতীয় একটা ব্রেক দিত। তার মানে লম্বা সময় একই পশ্চারে থাকাটাকে তাকে অ্যাভয়েড করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে তার বসার যে ভঙ্গি, যদি একজন বসেই কাজ করে, তার বসার ভঙ্গিটাও তার ঠিক করতে হবে। তার স্পাইনটা, আমি যদি বসে দেখাই, স্পাইনটা সোজা রাখতে হবে, এবং স্পাইন থেকে পিছনে যে চেয়ারের যে পিছনের হেলান দেওয়া যে অংশটা, সেটা স্ট্রেট হতে হবে, এবং স্পাইনে যে কার্ভেচারটা আছে সেই কার্ভেচার ঠিক রাখার জন্য কোমরের ঠিক পিছনে ছোট্ট একটা পিলো দিয়ে বসতে পারে। তাহলে কোমরের ওই জায়গার যে স্পাইনের কার্ভেচার, সেই কার্ভেচারটা আমরা মেনটেন করতে পারি। এইভাবে যদি সে বসে, তাহলে তার বসার ভঙ্গিটা ঠিক থাকে। যদি সে অফিসে কাজ করে, তো কম্পিউটারটাকে তাকে এমনভাবে তার টেবিল এবং কম্পিউটার এবং তার চেয়ারটাকে সেট আপ করতে হবে, যাতে করে সে যখন বসে চেয়ারটাকে টেবিলের ভিতরে ঢুকিয়ে নিয়ে আপনার চেস্ট কাছাকাছি টেবিলটা আসে, এইভাবে চেয়ারটাকে ঢুকিয়ে নিতে হবে, এবং হাতটা টেবিলের উপরে সাপোর্ট দিয়ে থাকবে, এরকমভাবে তাকে পজিশনটা করতে হবে। এবং তার চোখটা আপনার কম্পিউটার স্ক্রিনের ঠিক সেন্টার বরাবর যাতে চোখ থাকে, এবং ঘাড়টাকে সোজা রেখে সে এটা করতে পারে, সেইভাবে তাকে পজিশন করতে হবে। সেই ক্ষেত্রে তার দেখা যাবে যে তার নেকের যে পেইনটা, সেই পেইনটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। একটা মানুষ যদি কোনো অ্যাক্টিভিটিস না থাকে,
যে চলাফেরা নাই, তার এক্সারসাইজ নাই, হাঁটাহাঁটি নাই, তাহলে ডেফিনেটলি তার সবগুলো মাসেলগুলোই প্রবলেম তৈরি হবে, আর যে হল তার বডির সবগুলোতেই সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার এই সব বিভিন্ন ধরনের পেইন ডেভেলপ করবে। সুতরাং মোট কথা হলে মানুষকে অ্যাক্টিভ থাকতে হবে এই বিষয়টায়, যে অ্যাক্টিভ মানে আপনি অফিসে যান, কিছু সময় হেঁটে যান, একেবারে আপনি বাসা থেকে একটা রিক্সা নিলেন বা গাড়িতে উঠলেন, আর অফিসের সামনে একেবারে রিক্সা থেকে বা গাড়িতে নামলেন, আপনার কোনো ওয়াকিং, কোনো হাঁটাহাঁটির কোনো বিষয় নেই, সকালবেলা আপনি যেতে পারেন না, বা বিকালে আপনি পার্কে যেতে পারেন না, হাঁটতে পারেন না, তো এরকম হলে তো আপনার বডির আপনার সুস্থতা আপনি রাখতে পারবেন না। সুতরাং আপনাকে ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট ইস্যুস যে আপনার অ্যাক্টিভিটিসটা ইম্পর্টেন্ট করতে হবে। সাথে যদি জানতে চাই, যারা একটু শ্রমিক বা যারা একটু প্রান্তিক জনগোষ্ঠী, অনেক ভার উত্তোলন করতে হয়, বিশেষ করে গ্রামে মেয়েরা এখনো পর্যন্ত অনেক পানি নেওয়া কলসি, বা শ্রমিকরা ইট নিয়ে মাথায় উপরে উঠছে, তো এই ধরনের আসলে যারা এই সাথে জড়িত, তাদের আসলে কি সমস্যা হতে পারে? যারা আসলে হ্যাবিচুয়াল ওয়ার্কার, যারা ধরে যে ছোটবেলা থেকে এই ধরনের কাজ করে অভ্যস্ত, তাদের দেখা যায় যে এই ধরনের প্রবলেমগুলো কম হয়। কিন্তু দেখা যায় যে যারা আসলে এই ধরনের কাজে অভ্যস্ত না, যে মনে করেন যে যারা আমাদের দেশ থেকে বাইরের দেশে কাজ করতে যায়, বাইরের দেশে যায়, এই ধরনের হ্যাভি ওয়ার্ক করে, কিন্তু ওই লোকগুলো কিন্তু আমাদের দেশে এই ধরনের হ্যাভি ওয়ার্ক করতো না। এই লোকগুলোর কিন্তু একটা প্রবলেম, এই বিশেষ অনেকগুলো প্রবলেম তৈরি হয়। বা আমাদের দেশেও এরকম, যদি যে আপনি কখনো ধরেন যে ভার উত্তোলন করেন নাই, বাসায় যে একটা বড় খাট ধরে টান দিলেন বা কিছু একটা ওজনের জিনিস উঠাইতে গেলেন, আপনার কোমর ধরে আসলো আর আপনি সোজা হতে পারতেছেন না, এরকম একটা প্রবলেম তৈরি হয়। তো এগুলোতে যেটা হয়, মেরুদণ্ডের, আমি আগেই বলেছি যে দুই হাড়ের মাঝে যে ডিস্ক থাকে, সেই ডিস্কটা ফেটে যায়, ডিস্কের বাইরের আবরণটা ফেটে ভিতর থেকে ডিস্কের যে সেন্ট্রাল নিউক্লিয়াস সেটা বের হয়ে আসে, যেটা সবচেয়ে কমন প্রবলেম যেটা হয়, এবং এটাকেই আমরা বলতেছি ডিস্ক প্রোলাপস, যেটার জন্য আমি আগে বললাম যে আমরা খুব সহজে এখন এটা সমাধান করতে পারি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, যেটাতে করে তাকে অজ্ঞান করতে হয় না, একটু আগে যেটা বলছিলাম, খুব সহজে এটাকে সমাধান করে দিতে পারেন। আর এটা ছাড়া আর যেটা হতে পারে সেটা হলো, যদি আরো বেশি মানে প্রবলেম হয়, যেমন মাথায় কোনো ওয়েট নিয়ে হঠাৎ করে পড়ে গেল, অথবা ঘাড়ের উপরে কোনো ওয়েট পড়লো, সেক্ষেত্রে ওখানে ফ্র্যাকচার হতে পারে, নেকের একটা ইনজুরি হতে পারে, বা ঘাড়ের ইনজুরি হতে পারে। ঘাড়ের ইনজুরি হওয়ার জন্য দেখা গেল যে তার সাথে সাথেই 4 হাত পা অবশ হয়ে গেল বা প্যারালাইজড হয়ে গেল। এই ধরনের প্রবলেমগুলোও কিন্তু এই ধরনের মানুষের হতে পারে। সুতরাং আমরা এই ধরনের কাজ করার সময় ডেফিনেটলি সতর্ক হতে হবে অবশ্যই। অধ্যাপক সাইদুল হক, আপনার কাছে জানতে চাই যে ছানির বিষয়টি একটু আগে বলেছিলাম, এই ছানির বিষয়টি কি, আর এটা হয়ে গেলে আসলে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে? আমাদের চোখের ভিতরে কিন্তু একটা লেন্স আছে। আচ্ছা, চশমা যেরকম একটা লেন্স, জি জি, ওরকম একটা লেন্স চোখের ভিতরে আছে। জি জি, ওটা ন্যাচারালি দেওয়া আছে। তো ওটা তো স্বচ্ছতার উপরে ডিপেন্ড করে যে লাইট তার ভিতরে পাস হবে কিনা। লেন্সের কাজ হলো লাইটটাকে পাস করানো, আর লাইটের ডিরেকশনটা চেঞ্জ করে দেয়। লাইটটা তো একটা মানে স্ট্রেট প্যারালাল একটা ওয়েভ, ওইটাকে ফোকাস করতে হয়। ফোকাস করতে হলে কিন্তু আপনাকে ওই লেন্স দিতে হবে, আচ্ছা, পাওয়ার দিতে হবে। জি, তো ন্যাচারালি এটা আছে এখানে। জি জি। তো লেন্সটা যেটা হয় যে এইজিং প্রসেসে তার যে স্বচ্ছতাটা, এটা চেঞ্জ হতে থাকে। অন্যান্য কারণেও হয়, যেরকম ওই যে আলট্রাভায়োলেট লাইট, ইলেকট্রিক শক, তারপরে থার্মাল ইফেক্ট, ট্রমা, ইনফেকশন, জি, এই সমস্ত কারণে এটা চেঞ্জ হতে পারে। তাহলে আসলে কি করা উচিত? কমনলি যেটা হয়, এটা এইজিং প্রসেসে বয়স হলে পরে হয়। তো বয়স হলে তো এটা তো হিসাবটা তো সহজ, যেহেতু তার লেন্সের স্বচ্ছতা নাই, লাইট পাস করে না, সুতরাং আমাকে এই লেন্সটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এই লেন্সটা আগে বের করতে হবে, আর ওখানে আরেকটা আর্টিফিশিয়াল লেন্স ঢুকাতে হবে, যাতে দৃষ্টিশক্তি আর্টিফিশিয়াল লেন্স যেটা, এটাকে বলে আমরা ইন্ট্রাকুলার লেন্স। আচ্ছা, এটা এখন সিনথেটিক প্রিপারেশনে পাওয়া যায়, যেটা বডিতে থাকলেও বডিতে কোনো রিঅ্যাকশন করে না। জি জি, এটা ইয়ার্স টুগেদার, ওটা ওরকমই সহজভাবে থাকবে, দৃষ্টিশক্তি ভালো থাকবে। চমৎকার বলেছেন, আপনাদের জন্য অনেক ধন্যবাদ মূল্যবান তথ্য দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা জানলাম চোখের বিভিন্ন রোগ নিয়ে, সেই সাথে জানলাম মেরুদণ্ডের কী কী রোগ হতে পারে, আমাদের জীবনযাত্রা কেমন হলে আমরা মেরুদণ্ডকে ভালো রাখতে পারি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।